শনিবারই অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি হয়েছিলেন কীভাবে, যার ন্যূনতম সৌজন্যতা শালীনতা বোধ নেই সেরকম একটা মানুষ বিচারপতির আসনে ছিলেন, এটা লজ্জার বিষয়। এবং বিচারপতির আসনটিকে উনি কলঙ্কিত করে গেছেন। এবং বিজেপির টিকিট পাবো, বিজেপির থেকে টিকিট পেয়ে সাংসদ হব, এই ঘুষ নিয়েই বিজেপির মতো করে তিনি বিচারপতির আসনে বসে রায় দিয়েছেন। এর থেকে বড় দুর্নীতি আর হয় না। তিনি তো ঘুষকে রায় দিয়েছেন। আজকে পরবর্তীকালে সেটা প্রমাণ হয়ে গেছে যে তিনি অ্যাকচুয়ালি বিজেপির টিকিট পাওয়ার যে ঘুষ, সেই ঘুষটা নিয়েই বিচারপতির আসনে বসে বসে বিজেপির মতো করে রায়গুলো দিচ্ছিলেন। ওনার সব থেকে ওনার তো অ্যাকচুয়ালি ওনার জেল হয়ে যাওয়া উচিত, ওনার শাস্তি হয়ে যাওয়া উচিত। উনি আবার মানুষের সামনে দাঁড়াচ্ছেন এবং একজন প্রাক্তন বিচারপতি, আইনের মানুষ, তিনি প্রতি মুহূর্তে আইন বিরোধী কথা বলছেন মেরে মাথা ফাটিয়ে দেওয়া উচিত, মারা উচিত। এইসব কোথা থেকে এলো আমি জানি না, যে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে বিজেপির সাথে ফোনে কথা বলে তিনি বিচারপতির আসনের রায় দিতেন। আজকে দিনের আলোর মধ্যে সেটা পরিষ্কার। তাই ওনার মুখ থেকে তো অশালীন ভাষা বেরোবে, এছাড়া কী বেরোবে? মতন আছে আমাদের সবাই, আমাদের বিধায়করা কাজ করে, ভালো কাজ করে সবাই, আমাদের পার্টি কাজ করে। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবাংলায় যা করেছে এবারে, আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, লেট মি টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, 2009-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেজ ছিল, সেই ক্রেজ আবার 2024-এ কিন্তু ফিরে এসেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে পাবে। চাকরি যাওয়াটা ফ্যাক্টর হবে? কিছুই না, ওগুলো তোমাদের কাছে ফ্যাক্টর, আমাদের কাছে না। হাওড়ায় কি এবারে আরো বাড়বে? মানে এক্সপেক্টেড সব বিধানসভা থেকেই বাড়বে, কিন্তু হাওড়ার সব বিধানসভা থেকেই বাড়বে। হাওড়ার মেয়ে বলা যায়, ওগুলো আপনাদের কাছে, আপনি সেগুলো অ্যাডজেক্টিভ নিয়ে থাকুন, আমার কি আছে। সে তো হাওড়ার মেয়ে তো বালিতেও ছিল, কি হলো, পারেননি তো আপনাদের যেতে হাওড়ার মেয়ে বলে। পরপর 4 বার শ্রীরামপুর থেকে এরকমটা আগে হয়নি। আগে আপনি যদি যেতেন শ্রীরামপুরের এটা দেখবেন, আমার প্রথম থেকে শ্রীরামপুরের একটা পার্লামেন্টে একটা অদ্ভুত একটা এক্সেপ্টিং 1 or 2 কেসেস হয়েছে। পার্টি যারা রাজ্যসভায় পার্টি যারা পাওয়ারে থাকে, তার উল্টো পার্টির লোকরা কিন্তু মানে এমপি হয়। তার মধ্যে একটা এক্সেপশন ছিল আপনার শান্ত, যা আকবর হেরে গেছিল সেই সময় হয়েছে। 2009-এ ন্যাচারালি তখন তো সিপিএম ছিল, দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। কিন্তু তারপর থেকে 2014, 2019 এবং 2024-এও হবে যে পার্টি পাওয়ারে রয়েছে রাজ্যে, কিন্তু সাংসদও হচ্ছে সেম পার্টি। এটা আমার যেটা মনে হয়েছে, শ্রীরামপুর পার্লামেন্ট একটা অত্যন্ত সেন্সিটিভ কনস্টিটুয়েন্সি, ইজ নট লাইক আদার। এবং শ্রীরামপুরের যে স্ট্রাকচার, এটা পুরোটাই দেখেন, যদি শ্রীরামপুরের সব ধরনের ভোটার রয়েছে, সে আপনি নন বেঙ্গল হিন্দি স্পিকিং পার্সেন্ট পাবেন, বেঙ্গলি স্পিকিং পার্সেন্ট পাবেন, উর্দু স্পিকিং পার্সেন্ট পাবেন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাত, কতগুলো জায়গা আছে সেগুলোতে কসমোপলিটন, চাপদানি, ইসরা, একদম কসমোপলিটন। আবার ডোমজুর উপাসটাই গেলেন কসমোপলিটন। এই একটা বেশ মানে কনস্টিটুয়েন্সি। তো সেই কনস্টিটুয়েন্সিতে পরপর দাদা, এখনো পর্যন্ত প্রধান কর্তৃপক্ষ কাকে মনে করছেন? কাউকে মনে করছে না। এবারে সব রিকভারি হয়ে গেছে। গতবারে জেনারেল আমার পারসেপশন হচ্ছে, গতবারে 2019-এ নরেন্দ্র মোদীর যে হাওয়া ছিল, 2024-এ নরেন্দ্র মোদীর কিছুই নেই। তাই গতবারে যেটা ভোটটা এসেছিল বিজেপি, সেই ভোটটা বিজেপি এমনিতেই এবারে ধরে কাজ করছে। আমি 15 বছরের স্বভাবের কি আছে, আগেই তো বলে দিচ্ছি, বারবার একই প্রশ্ন করো। 1.5 লাখের ওপরে বেশি ভোটে জিতবো। এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে 2 লাখ করতে হবে মার্জিনটা। দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি। মানে এখন 1.5 লাখটা মার্জিনটা তো 100%। এখন লক্ষ্য মার্জিন বাড়ানো হচ্ছে। এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানো হচ্ছে, অন্য কোনো চাপ নেই। আমি ভাবছি 1.5 লাখের ওপর, আর যেখানে যাচ্ছি লোকে বলছে না দাদা এবার 2 লাখ করে দিতে হবে। বিপক্ষে আপনার যারা প্রার্থী তারা কি অনেকটাই দুর্বল? অবশ্য আমি কমেন্টই করতে চাইছি না, সবল দুর্বল আমার কোনো ব্যাপারই না। আমি একটা জিনিস বুঝি, জীবনে পজিটিভনেস
অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হয়ে যায়। আগে কোনো রাজনৈতিক দল এত ভোট পায়নি, অত ভোটে তৃণমূলকে সরকার এনেছিল। ফলে এখানে রাজনীতি উন্নয়নের মধ্যে থাকবে, ডেভেলপমেন্টের মধ্যে থাকবে, কিন্তু ওর সাথে ধর্মের জায়গা ধর্মেই থাকবে। আইএসএফ এগুলো কোনো ফ্যাক্টর নেই। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গায়নোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।